अस्सलाम वालेकुम सर। वालेकुम सलाम। मेरा गुड मॉर्निंग। मॉर्निंग सर। सर अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। मेरा কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? Dear student, I am fine. তো পড়াশোনায় চলে এসে আমরা আশা করি ভালো আছি সবাই। সেটা হলো যে গতকাল আমি তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল দিয়েছিলাম, এটা রাফ খাতায় আমরা করব এরকম একটা প্রতিশ্রুতি ছিল। তা আমরা কি হোমওয়ার্কটা করেছিলাম? মেরা জি স্যার, কাজ করেছিলাম। আচ্ছা, অন্তর্ভুক্তি এবং বহির্ভুক্তি দুই পদ্ধতিতে করার কথা। জি স্যার। যে করেছো তাই সে একটু বলো তো শ্রেণী ব্যবধান কত নিছো? স্যার আমি 10 নিয়েছিলাম। স্যার 12। 12? স্যার শ্রেণী ব্যবধান নিয়েছো 12? মেরা কথা বলতে হবে তো, শ্রেণী ব্যবধান কত নিছো? 12? স্যার 12। আচ্ছা, শুরু করছো কত থেকে বলো তো? শ্রেণীটা শুরু করছো কত থেকে? 62। স্যার 60 থেকে। 60 থেকে 60 থেকে 72, 72 থেকে 84 এইভাবে নাকি? স্যার আমি 62 থেকেই শুরু করি। আচ্ছা ঠিক আছে, শুনো, কেউ কেটে দিবা না, সবারটাই ঠিক আছে। আমাদের লোয়েস্ট ভ্যালু কত ছিল? 62। লোয়েস্ট ভ্যালু 62 ছিল, তাই তো? জি স্যার। তাহলে আমরা 60 থেকে শুরু করতে পারবো, অসুবিধা নেই। আর তোমরা কি ওই আমি যেভাবে করেছিলাম ওইভাবে করছো? 5-25 দিয়ে ডিভাইড করে ওইভাবে অঙ্কটা করছো? জি স্যার। ভেরি গুড। জি স্যার। 12 ব্যবধান দেওয়াই ছিল, তাই শ্রেণী ব্যবধান দেওয়া ছিল কেন? আমি তোমাদেরকে বলছিলাম না যে শুধু ওখান থেকে ডেটাটা নিবা? আমি তো বইতে হুবহু করতে বলিনি। জি স্যার, ডেটা নেওয়ার পর আমাদের 13 আর মানে সবচেয়ে লোয়েস্ট মান ছিল 13, 2 5 দিয়ে ভাগ করার পর, আর হাই 25 দিয়ে ভাগ করার পর 2 ছিল, আর 5 দিয়ে ভাগ করার পর 13 ছিল, তাই আমরা 12 নিয়েছিলাম স্যার। আচ্ছা তাহলে ঠিক আছে, ইটস ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কে করছো জানি না, তবে ঠিক আছে, সিস্টেম ঠিক আছে। আচ্ছা মেয়েরা, আমার একটু আস্কিং ছিল, মানে আমি একটু জানতে চাচ্ছি, রেদওয়ানা নামে কেউ আছে নাকি? রেদওয়ানা? জি স্যার। কে রেদওয়ানা স্পিকিং? জি স্যার। তুমি কি অঙ্ক করছো হোমওয়ার্ক? জি স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আচ্ছা এবার রেদওয়ানা কত নিছো ক্লাস ইন্টার, মানে শ্রেণী ব্যবধান কত নিছো? স্যার 10 করে নিয়েছি। 10? তাহলে অনেকগুলো ক্লাস হয়েছে তাই না? শ্রেণী কয়টা হয়েছে? স্যার আমি বলবো? হ্যাঁ হ্যাঁ, রেদওয়ানা বলো, ক্লাস কয়টা হয়েছে? স্যার 8টা। 8টা। আর যে 12 নিয়েছো তার ক্লাস কয়টা হয়েছে বলো তো? স্যার আর আমার 6টা হয়েছে। কয়টা? ভেরি গুড। আচ্ছা এবার আমি আর মিলালাম না, কারণ এক একজনের সবগুলোই কিন্তু কারেক্ট। এখন তোমরা শুধু আমাকে বলো, আমরা অঙ্কটা কি দুই পদ্ধতিতে করছি, অন্তর্ভুক্তি আর বহির্ভুক্তি? জি স্যার। আচ্ছা যারা করছো তারা আমাকে একটু ফলো করো। তাদের গণসংখ্যাগুলো দুইটারে কি সমান সমান আসছে? জি স্যার। যাদের সমান আসছে তাদের ধন্যবাদ, তাদের অঙ্কটা সঠিক। জি স্যার।
এখন প্রশ্ন হলো যে টোটালটা সমান আসছে না প্রত্যেকটা ক্লাসে, মানে প্রত্যেকটা শ্রেণীতে যে আলাদা আলাদা গণসংখ্যা আছে সেটা সমান এসেছে, কোনটা ঠিক? স্যার প্রত্যেকটাতেই সমান আসছে। থ্যাংক ইউ। কে টোটালটা বললো সমান প্রত্যেকটাতে আসছে। সমান আসছে বলো তো, কে মানে বললো এটা? মানে নাম কি উম, তোমার, নাম কি? হোয়াট ইজ ইউর নেম? স্যার নাজিফা, নাজিফা চৌধুরী। নাজিফা চৌধুরী, ভেরি গুড চৌধুরী। চৌধুরী, তোমাকে চৌধুরী করে ডাকবো। চৌধুরী, তোমার কথাটা কিন্তু ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, পাশের যে আমাদের সাবসিডিয়ারি কলাম গুলো, মানে যেগুলো করলে ভালো হয়, না করলে এটা করলে করতে পারবো, না করলে নেই। এখন তোমাদের কাছে প্রশ্ন, আমরা কি প্র্যাকটিক্যাল খাতাটা কিনে ফেলছি? জি স্যার কিনেছি। আচ্ছা, প্র্যাকটিক্যাল খাতা কিনলে দেখো মেয়েরা, প্র্যাকটিক্যাল খাতায় দেখো গ্রাফ পেপার আছে, আমরা ওই যে জুতার ফিতার মতো যেটা থাকে খুলে ফেলবো। খুলে আমাদের যেহেতু এটাতে গ্রাফ নাই, সঙ্গত কারণে ওই কাগজটা আমরা পিছনে নেব, যেটা সাদা আছে, দুই পাশেই সাদা আছে, সেই রকম কাগজটা সামনে নিয়ে আসবা। ঠিক আছে? নিয়ে আসার পর মেয়েরা কথা কিন্তু শুনবা, সেটা সামনে নিয়ে এসে শুধু রাইট সাইডে লিখবা। দেখো তো বোঝো কিনা, এই যে নিজের নিজের রাইট সাইডে শুধু লিখবা, তারপর লেখা শেষ, তারপর পেন্সিল দিয়ে লিখবো কিন্তু। এরপরে আবার পাতাটা উল্টালাম, রাইট সাইডে লিখলাম, আবার পাতাটা উল্টালাম, রাইট সাইডে লিখলাম। গতদিনে আমরা যেটা অঙ্ক রাফ খাতায় করলাম, এটা প্র্যাকটিক্যাল খাতায় তুলে ফেলবো। কোনটা? যেটাতে গ্রাফ পেপার আছে সেটা না, যেটা সাদা, পিছন থেকে সামনে নিয়ে আসবা। স্যার লেফট সাইডে কিছু লিখবো না, না, সেটা ফাঁকা থাকবে। লেফট সাইডটা, নিজের নিজের লেফট সাইডটা ফাঁকা থাকবে, ওখানে কিন্তু গ্রাফ পেপার থাকবে না, সাদা সাদা। ঠিক আছে? আমি ওকে আবারও স্যার, বলছি, আপনি আমি একটু বলে জি নিই। স্যার বুঝছি। এই যেমন মনে করো এই লেফট সাইডটা তোমাদের, এটা দেখো, এটা তো লেফট সাইড, এই লেফট সাইডটা ফাঁকা থাকলে থাক। এখানে আমরা নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, ডেট ইত্যাদি পেন্সিল দিয়ে লিখলাম, শেষ হয়ে গেল কাগজটা, তখন পাতাটা উল্টালাম, তারপর আবার রাইট সাইডে লিখলাম, এইভাবে। আর গ্রাফ যখন করাবো তখন ওই গ্রাফের গুলো আমরা নিব, বাম পাশে তখন গ্রাফ করব আর ডান পাশে কথাগুলো লিখবো। তোমরা কি বুঝছো আমার কথা? জি স্যার। আচ্ছা, যদি কেউ না বুঝে থাকো তাহলে এটা কোনো কঠিন কাজ না, এটা পরবর্তীতে আবার তোমরা জিজ্ঞেস করবে। আবারও বলতেছি, আমরা বাংলা লেখাগুলো যত প্রকার আছে সব রাইট সাইডে লিখবো নিজের নিজের, তারপরে আবার এই পাশে লিখবো। আর গ্রাফ পেপার গুলো আমরা শিফট করে নেবো, কারণ গ্রাফ আমি এখনো করাইনি, গ্রাফ যখন করাবো তখন আবার গ্রাফের কাজ করব। আচ্ছা ঠিক আছে মেয়েরা, আমরা এটা এই পর্যন্তই রাখলাম। স্যার আমার তো আব্দুল আজিজের বই, আমি তো ডেটা খুঁজে পাইনি আপনি যেটা দিয়েছিলেন। অন্য একটা ডেটা দিয়ে করবা, আমার ইচ্ছা মতো। ইচ্ছে মতো না, ওই তোমার যে বইটা আছে বইয়ের যে কোনো একটা ডেটা, যেটাতে 30-35টা আছে ওই রকম একটা ডেটা নিয়ে করে ফেলবা, কারণ আচ্ছা। তোমরা তো বুঝে গেছো। আপনার বই থেকে করলে ভালো হবে না? না না, ইটস ওকে। তবে একটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছিলাম, পরবর্তীতে যখন হোমওয়ার্ক দিব তখন কিন্তু একটু সমস্যা হবে। এটা পুরোনো বই, তোমার আব্বু বা আম্মুকে বলেও নীলক্ষেত থেকে একটা আমার পুরোনো বই কিনতে, কারণ সবগুলোই তো একই ধরনের ডেটা থাকে। স্যার ওটা রাইটারের নামটা একটু বলে দেন না। আতাম হোসেন চৌধুরী, আমি আতাম হোসেন, ও আতাম আচ্ছা। হোসেন চৌধুরী আমারই। কে যেন চৌধুরী বললে না, ওর নামের সাথে তো আমার মিল আছে। সাম চৌধুরী, চৌধুরী কি কথা, তুমি আমার কথা শুনতে পারতেছো? জি স্যার। থ্যাংক ইউ, তুমি একটু জোরে বলে দাও তো, আমার নামটা আতাম হোসেন চৌধুরী, ওরা বোঝে না। আচ্ছা মজা করলাম মেয়েরা, এবার আমরা প্রসঙ্গে আসি। দেখো, গণসংখ্যা সারণী আমি যেটা তোমাদেরকে তৈরি করেছিলাম সেটাতে একটা র ডাটা দেওয়া ছিল, মানে কাঁচা তথ্য, সেখান থেকে আমরা কনস্ট্রাক্ট করছি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। মানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মানে ওখানে কিচ্ছু দেওয়া ছিল না, আমরা হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু বের করলাম ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ কিচ্ছু বলা ছিল না। এছাড়াও কিন্তু আরো কতগুলো পদ্ধতি আছে, আমরা এখন খাতায় লিখবো। রাইট ডাউন এভরিওয়ান। গণসংখ্যা সারণী তৈরিকরণের, রাইট ডাউন এভরিওয়ান, গণসংখ্যা সারণী তৈরিকরণের, গণসংখ্যা সারণী তৈরিকরণের অন্যান্য পদ্ধতি, গণসংখ্যা সারণী তৈরিকরণের অন্যান্য প্রশ্ন বা অন্যান্য পদ্ধতি বলা যেতে পারে। অন্যান্য পদ্ধতি দেওয়ার পর লিখো 1 নম্বর। 1 নম্বর দেওয়ার পর লিখো, কোন কোন অঙ্কে শ্রেণী ব্যবধান দেয়া থাকতে পারে। কোন অঙ্কে শ্রেণী ব্যবধান দেয়া থাকতে পারে।
লিখবা কিন্তু মেয়েরা, কোন কোন অঙ্কে শ্রেণী ব্যবধান দেয়া থাকতে পারে, লিখছো? মেয়েরা জি লিখছো? স্যার, জি স্যার জি স্যার। লিখেছি। আচ্ছা, 1 নম্বর আমরা লিখলাম। এবার আমি একটু বোর্ডে বলি, অর্থাৎ এবার তোমরা ইচ্ছে হলে লিখবে, ইচ্ছে হলে লিখবে না। কোন কোন অঙ্কের ক্ষেত্রে শ্রেণী ব্যবধান দেওয়া থাকতে পারে। যদি শ্রেণী ব্যবধান দেওয়া থাকে তাহলে কি আমরা 5-25 দিয়ে ডিভাইড করে ওইভাবে করব? না স্যার। না। নো না স্যার, স্যার, তখন আর ওভাবে আচ্ছা, করব না। ওইভাবে তখন আর করবো না। ওভাবে থ্যাংক লাগবে ইউ। এই শুনো কিন্তু, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমরা 5-25 দিয়ে ডিভাইড করি কেন? শ্রেণী ব্যবধানটা বের করার জন্য। তা শ্রেণী ব্যবধান যদি রেডিমেড পেয়ে যাই তাহলে তো আর আমাদের ওই 5-25 দিয়ে ডিভাইড করে দুটো বাউন্ডারি নিয়ে এসে তারপর ওর মধ্যে কোনো এটা ইন্টিজার নিলাম, মানে পূর্ণ সংখ্যা নিলাম, দ্যাট নট নেসেসারি। ওকে, তাহলে এখন প্রশ্ন হলো যে যদি শ্রেণী ব্যবধানটা দেওয়া থাকে, যেমন মনে করো তোমাদের যার যেটা বই আছে দেখবা শ্রেণী ব্যবধান নিয়েও কিন্তু অঙ্ক করে দেওয়া আছে। আমরা কিন্তু নিজে নিজে দেখবো বইগুলো, পাতা উল্টে উল্টে দেখবো যে কোন অঙ্কটা কিভাবে করে দেওয়া আছে। হ্যাঁ, আর যদি আমরা সেলফ মেড না হতে পারি, আমরা যদি নিজেকে নিজে তৈরি করতে না পারি, তাহলে কিন্তু স্টুডেন্ট হব না, সোকল স্টুডেন্ট হব, সার্টিফিকেট পাবো, কিন্তু ওটা স্টুডেন্ট বলে না তাকে, ওটাকে স্টুডেন্ট, স্যার। রিয়েল স্টুডেন্ট বলে না। আচ্ছা, আমি একটু বলে নিই মেয়েরা, in case of if class interval is given, in that case we find out first lowest value and highest value. অর্থাৎ যদি ক্লাস ইন্টারভ্যালটা দেওয়াই থাকে তাহলে আমরা হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালুটা বের করব। বের করার পর আমরা নিচে লিখবো দেওয়া আছে শ্রেণী ব্যবধান এত, তারপর আল্লাহর নামে আমরা বহির্ভূতি করব। ঠিক আছে? আমরা ওকে স্যার স্যার। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, শিওর, প্রশ্ন। স্যার, ওই যে আমি বইতে দেখছিলাম শ্রেণী ব্যবধান বের করার জন্য একটা সূত্র, যে 1+3.3 আচ্ছা, আমি log বলতেছি m। এটা সম্পর্কে আমি বলবো। হ্যাঁ, ওটা সম্পর্কে আমি বলবো। ওটা শ্রেণী ব্যবধানে ইচ্ছা করলে ওই যারা ওয়ান লগ দিয়ে দেওয়া আছে, তাই তো, লগ দিয়ে ওইটা ইচ্ছা করলে করতে পারবা, ইচ্ছা করলে নাও করতে পারো, অ্যাজ ইউ লাইক বেস্ট, দিস ইজ ইউর উইশ। জি। ওটা দিয়েও বের করা যায়। আচ্ছা, এখন প্রশ্ন হলো, তবে ট্রেডিশন হলো 5-25 দিয়ে ডিভাইড করা। তবে মেয়েরা আমি আরেকটা কথা বলি রাখি, ওই লগ দিয়ে ওটা তুমি করতে পারবো। মানে আমি এখন যে কথাটা বলবো এটা ইট ইজ নট অনলি ট্রু ফর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, বাট ট্রু ফর অল সাবজেক্ট। যেটা টিচাররা বলবে যে এটা ট্রেডিশন, সেইটা কিন্তু পরীক্ষার হলে উপস্থাপন করা ভালো। কারণ আমাদের যারা খাতা দেখবে তারা কিন্তু ট্রেডিশনালটা দেখতে পছন্দ করে। প্রশ্ন হলো স্যার আমরা যদি এর বাইরে করি, করতে পারো, নম্বরও পাবা ইনশাল্লাহ, তখন কিন্তু এটা আনসার্টেনিটি থেকে যায়। কারণ যাই হোক, আমি এইটা সম্পর্কে আর বিস্তারিত বলবো না, তবে ট্রেডিশনাল জিনিসগুলো লেখা ভালো, নট অনলি ফর স্ট্যাটিস্টিক্স, নট অনলি ফর ম্যানেজমেন্ট, নট অনলি ফর বেঙ্গলি, নট অনলি ফর ইংলিশ, ট্রেডিশনাল জিনিসগুলো লেখা ভালো। আচ্ছা, তবে লগ দিয়ে তুমি বের করতে পারবা, হবে ভাই। তাহলে মেয়েরা, তাহলে দেখো তো আমি যেটা বললাম, যদি শ্রেণী ব্যবধান দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করব, বের করার পর আল্লাহর নামে আমরা বহির্ভূতিতে অঙ্ক করে ফেলবো, শেষ। আচ্ছা, নাম্বার 2 দেওয়ার পর লিখো, কোন কোন অঙ্কে শ্রেণীর সংখ্যা দেওয়া থাকতে পারে। কোন কোন অঙ্কে শ্রেণীর সংখ্যা দেওয়া থাকতে পারে। কোন কোন অঙ্কে শ্রেণীর সংখ্যা দেওয়া থাকতে পারে। শ্রেণীর স্যার। সংখ্যা, নাম্বার অফ ক্লাসেস। তাহলে আমরা কি লিখলাম 2 নম্বর, যে কোন কোন অঙ্কে শ্রেণীর সংখ্যা দেওয়া থাকতে পারে। আমি যে এখন পদ্ধতিগুলো, মানে আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেছি এটা কিন্তু রেয়ার, কম আসে। আচ্ছা, তবে 1 নম্বরটা আসে, 1 নম্বরটা শ্রেণী ব্যবধান দেওয়া থাকে, এটা কিন্তু আসে। তাহলে দেখো এখন যেটা বলতেছি এটা কম আসে। যদি কোনো অঙ্কে শ্রেণীর সংখ্যা দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে শ্রেণী ব্যবধান বের করব, দেখো লক্ষ্য করো। তাহলে নিচে লিখো, উদাহরণ দেওয়ার পর লিখো, মনে করো শ্রেণীর সংখ্যা 7 দেওয়া আছে। শ্রেণীর সংখ্যা সমান 7। শ্রেণীর সংখ্যা 7টা দেওয়া আছে আর ডেটা তো দেওয়াই থাকলো, তাহলে শ্রেণীর সংখ্যা কটা দেওয়া আছে মেয়েরা বলো তো? এটা কিন্তু আমি এমনিতে স্যার, ধরে নিলাম 7। সেক্ষেত্রে 7টা। প্রথমে আমাদেরকে বের করতে হবে পরিসর। এটা কিন্তু খাতায় লিখো প্রয়োজন হলে। পরিসর মানে হলো হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। পরিসর মানে কিন্তু আর। তারপর আমরা লিখব শ্রেণী ব্যবধান সমান সমান আর ডিভাইডেড বাই শ্রেণীর সংখ্যা।
r ডিভাইডেড বাই শ্রেণীর সংখ্যা। তাহলে দেখো তো, যদি শ্রেণীর সংখ্যা দেওয়া থাকে, শ্রেণীর সংখ্যাটা যদি দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে পরিসর বের করব। পরিসরের আগে আবার বের করতে হবে কি, হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু। হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু বের করার পর পরিসর বের করলাম, পরিসরকে শ্রেণীর সংখ্যা দিয়ে ডিভাইড করলাম, ডিভাইড করলে তুমি শ্রেণী ব্যবধান পেয়ে গেলা। আবারও বলি, আমাদের যে কোনো গণসংখ্যা সারণী তৈরি করার জন্য মূল কাজ কিন্তু হলো শ্রেণী ব্যবধানটা নির্ণয় করা। যে কোনো উপায় শ্রেণী ব্যবধানটা বের করার পর তারপর আমরা বহির্ভুক্তি পদ্ধতিতে অঙ্ক করব, ন্যাচারালি অন্তর্ভুক্তিতে করব না। কেন? এটা ডিসঅ্যাডভান্টেজ অনেকগুলো আছে। তাহলে আর ডিভাইড বাই, হ্যাঁ দাঁড়াও এক মিনিট। 5 বা 25 দিয়ে ভাগ দিয়েও লাগবে না? না, 5 বা 25 দিয়ে আর এখন ডিভাইড করব না, এখন তো শ্রেণীর সংখ্যা দেওয়া আছে। তুমি বোধহয় ফলো করতেছো না মেয়েরা, প্লিজ ফলো মি। যদি শ্রেণীর সংখ্যা দেয়া থাকে তাহলে হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু বের করার পর পরিসর বের করব, পরিসর বের করার পর সেটাকে শ্রেণীর সংখ্যা দিয়ে ডিভাইড করলাম, করার পর মনে করো এরকম আসলো 13.56, কথা এটা আসলো। তাহলে সেক্ষেত্রে শ্রেণী ব্যবধান কত নেব? 14? 14 স্যার। হ্যাঁ 14 নেওয়া যেতে পারে। কেন? যে পয়েন্টের পরে এখানে 5 বা 5 এর বেশি আছে, সঙ্গত কারণে আমরা এটা 13 না বলে তখন এটাকে আমরা ধরবো হলো 14, ব্র্যাকেটে লিখবো প্রায় 14 প্রায়, অর্থাৎ 14 শ্রেণী ব্যবধান নিয়ে অঙ্ক করলাম। ঠিক আছে? আচ্ছা, যারা আমাকে ফলো করতেছে তারা একটু দেখো, কথা এটা আসলে হলো 17.21। যদি কথার কথা এইটা ভাগ করার পর 17.21 আসে তখন কত নিব? 17 নিব। তখন কিন্তু 17 নিব। কেন? এখানে 17 পয়েন্টের পরে 5 এর বেশি নাই, সঙ্গত কারণে তখন আমরা লিখবো হলো 17 এপিপি। এপিপি মানে হলো অ্যাপ্রক্সিমেটলি বা প্রায়, অর্থাৎ তাহলে 17 ধরে কাজ করলাম। তাহলে আমরা দুইটা কন্ডিশন বললাম, নাম্বার 1 ইফ ক্লাস ইন্টারভ্যাল ইজ গিভেন, নাম্বার 2 ইফ নাম্বার অফ ক্লাসেস ইজ গিভেন। অর্থাৎ প্রথমটাতে আমরা দেখালাম শ্রেণী ব্যবধান যদি দেওয়া থাকে, আর দ্বিতীয়টাতে বললাম শ্রেণীর সংখ্যা দেওয়া থাকে। আচ্ছা, নাম্বার 3 দেওয়ার পর লিখো, নাম্বার 3 কোন কোন অঙ্কে শ্রেণীগুলো দেয়া থাকতে পারে, কোন কোন অঙ্কে শ্রেণীগুলো দেওয়া থাকতে পারে, কোন কোন অঙ্কে শ্রেণীগুলো দেয়া থাকতে পারে 3 নম্বর। আচ্ছা, তাহলে মেয়েরা এখন আমাকে ফলো করো, যদি শ্রেণীগুলো দেওয়া থাকে তাহলে কি আমাদের আর কোনো কাজ থাকলো? না নো স্যার। স্যার। না, না, তখন স্যার। আমরা হাইয়েস্ট ভ্যালু বের করবো না, না স্যার। লোয়েস্ট ভ্যালু বের করবো না, ওই শ্রেণীগুলো লিখবো, বহির্ভুক্তিতে অঙ্কটা করবো, শেষ টালি দিব, শেষ। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, জি, ভেরি স্যার। গুড। এইটা বললাম। তাহলে বলো তো গণসংখ্যা সারণী তৈরি করার টোটাল ওয়ে কয়টা? একটা তো আগে শিখালাম, আর এখন টিপস দিলাম কয়টা, মানে বুদ্ধি শিখালাম কয়টা? 3টা। তাহলে টোটাল হাউ মাচ ওয়েজ, তাহলে স্যার কয়টা পদ্ধতি থাকলো? টোটালি 4টা। টোটালি 4টা। একটা হলো জেনারেল, আর বাদ বাকিগুলো আমি বুদ্ধি শিখাই দিলাম। হ্যাঁ, তার মধ্যে এখন যে শিখালাম তার 1 নম্বরটা ইম্পর্টেন্ট। এবার নিচে খাতায় লিখো বিশেষ দ্রষ্টব্য, মানে এখন অন্য কিছু কথা বলবো, বিশেষ দ্রষ্টব্য মানে নিজে জানার জন্য। এগুলো কিন্তু ভালো করে ফলো করবা মেয়েরা, এই বিশেষ দ্রষ্টব্য আমি মাঝে মাঝেই দিব, সেটা কিন্তু ফলো করবা ভালো করে। তাহলে বিশেষ দ্রষ্টব্য দেওয়ার পর লিখো, যদি কোনো অঙ্কে ভগ্নাংশে মান দেয়া থাকে, ভগ্নাংশে মানে কি? ভাঙ্গা অংশ। ভগ্নাংশ মানে ভাঙ্গা, দেন 3.75 ডেসিমেল ভ্যালু থাকবে। ভগ্নাংশ মানে ভাঙ্গা অংশ। যদি দশমিক দেয়া মান থাকে, কিছু দশমিক থাকবে, কিছু পূর্ণ সংখ্যা থাকবে, তাকেও কিন্তু আমরা দশমিক হিসেবে ধরে নেব। যেমন 7 দেওয়া থাকলে ওটাকে 7.00 ধরবো। দুইটা একটাও যদি ফ্র্যাকশন ভ্যালু দেওয়া থাকে তার ক্ষেত্রেও আমারটা প্রযোজ্য। তাহলে লিখলাম আমরা কি, যদি কোনো অঙ্কে ভগ্নাংশ মান দেয়া থাকে তবে সেক্ষেত্রে গণসংখ্যা সারণী বহির্ভুক্তিতে করতে হবে, বহির্ভুক্তিতে করা বাধ্যতামূলক। সেক্ষেত্রে বহির্ভুক্তিতে করা বাধ্যতামূলক। আবারও বলি, যদি কোনো অঙ্কে ভগ্নাংশে মানগুলো দেয়া থাকে তবে সেক্ষেত্রে বহির্ভুক্তিতে করা বাধ্যতামূলক, বহির্ভুক্তিতে গণসংখ্যা সারণী করা বাধ্যতামূলক। আচ্ছা, কেন এটা প্রয়োজন হলে কেউ লিখতে পারো, নাও লিখতে পারো। দেখো মেয়েরা আমার দিকে তাকাও, মনে করো আমি একটা ক্লাস নিলাম, শ্রেণী টালিভার্স
20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49 and so on. আচ্ছা, এবার ডেটাগুলো দেখো, আমি ডেটা দিলাম, সরি ডেটাগুলো না, ডেটা নিজেই প্লুরাল। মনে করো এরকম দিলাম 21, 22.2, 29.1, 39.2 ইত্যাদি ইত্যাদি ডেটা দেওয়া থাকবে। ফ্র্যাকশন মান কিন্তু একটা পূর্ণ সংখ্যা আছে, বাকিগুলো ফ্র্যাকশন। এবার মেয়েরা আমাকে তোমরা ফলো করবে কিন্তু 21 কেটে দিলাম, 21 কোন ঘরে ট্যালি করবে? প্রথমটাতে, ঠিক আছে কি? ফার্স্ট করে। জি স্যার। 22.2 কোন ঘরে করলো? স্যার ফার্স্ট করে। এইবার বলো তো দেখি 29.1 কোথায় পড়বে? ফার্স্ট ঘরে। না, ফার্স্ট ঘরে কিন্তু 29 শেষ, 30 থেকে 39টা বসবে। এটাও পড়বে না, 30 থেকে 39 এও পড়বে না, কারণ 30 তো এটা শুরু, স্টার্টিং পয়েন্ট ইজ 30, আর এটা হলো লাস্ট নাম্বার 29, তাহলে দেখা যাচ্ছে যে 29.1 কোন ঘরে পড়ে না। তোমরা কি এটা শিওর হয়েছে? দেখো তো 29.1 কোথায় পড়ে? স্যার কোথাও না। কোথাও না। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে সঙ্গত কারণে ফ্র্যাকশন মান থেকে এই ধরনের একটা জটিলতা মাঝে মাঝে আসতে পারে। যেমন মনে করো 39.2 পড়ে না কিন্তু কোথাও, 39.2 কোনো ঘরেই পড়ে না। এরকম 29 থেকে 30 পর্যন্ত অজস্র ফ্র্যাকশন মান আছে, সেই মানগুলোর জন্য আমরা কোনো ক্লাস অ্যালট করতে পারবো না। ফর দিস রিজন in case of fraction value we must construct frequency distribution in exclusive method, অর্থাৎ তখন আমরা এক্সক্লুসিভ মেথডে করতে বাধ্য। আর আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে আমরা সব সময় এক্সক্লুসিভ করব, অত কথা যাব কেন। ইফ দেয়ার ইজ মেনশন যে কনস্ট্রাক্ট দিস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইনক্লুসিভ মেথড, দেন উই ডান, আদারওয়াইজ নট। আমরা যদি বলা না থাকে তাহলে আমরা অন্তর্ভুক্তিতে যাবই না। এই ছিল মোটামুটি এই ফ্র্যাকশন ভ্যালুর ডিসঅ্যাডভান্টেজ গুলো আমি বললাম। আর এই আর কি মোটামুটি এইটাই শেষ হলো গণসংখ্যা সারণীর আদি প্রান্ত আর কি। হ্যাঁ বলো। আচ্ছা, এখন আমরা একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করব, গণসংখ্যা স্যার 29.1 39.2 তাহলে কি এগুলো কোথায়? আরে আমরা তো তখন বহির্ভূতি করব, বহির্ভূতি করলে তো এটা তখন হয়ে যাবে 30, এইটা হলো 30 হয়ে যাবে, আর এইটা হবে 32 কত হয়ে যাবে 40, আর এটা হলো 40 থেকে এটা কত হবে 50। তখন তো তোমার জটিলতা থাকবে না, যদি বহির্ভূতি করো তখন তো মানে জটিলতা থাকবে না, বুঝছো কি মেয়েরা? এখন দেখো 29.1 জটিলতা। হ্যালো মেয়েরা, 29.1 তো প্রথম ক্লাসেই পড়ে গেল। জি স্যার। আমরা যদি বহির্ভুক্তি করি তাহলে তো আমরা ফ্র্যাকশন কেন, যে কোনো ডেসিমেল কেন, আমরা যে কোনোটাতেই তো আমাদের সমস্যা নাই। আচ্ছা, এখানে শুধু 30টা নিচে আসবে, আর এখানে কত থাকবে 29.99999, হাজারটা 9 থাকলেও উপরে, আর অনলি 30টা নিচে ট্যালি পড়লো, ঠিক আছে না? জি স্যার। অর্থাৎ ফ্র্যাকশন মানটা তো পরীক্ষায় দেওয়া থাকে না। আমি তোমাদেরকে একটু সুন্দরভাবে গড়ে ওঠানোর জন্য সব ধরনের সিস্টেমগুলো আমি আলোচনা করতেছি। তোমরা কিন্তু আমাদের কলেজের অন্যান্য স্যারের ক্লাসে দেখবো ওরা গ্রাফ ট্রাফ করে ফেলছে, আমি কিন্তু ওই ধরনের পড়াই না। কেউ হতাশ হয় না যে ওই আমাদের বান্ধবীরা অনেক দূর আগায় গেছে, যাক অসুবিধা নেই, আমি তোমাদের সিলেবাস শেষ করব, আমাদের ডিউ টাইমে আমাদের পড়াশোনাটা শেষ হবে ইনশাল্লাহ। আর আমি চাচ্ছি তোমাদেরকে একবারে গড়ে তুলতে আর কি, দেখা যাক আমাদের উপরওয়ালা কতটুকু আমাদেরকে হেল্প করে আর কি। ইনশাল্লাহ সবাই আমার সাথে পার্টিসিপেট করবে, ভালো করবে ইনশাল্লাহ। আচ্ছা, একটা নতুন, হ্যাঁ বলো। আমরা একটা নতুন টপিকস নিয়ে এখন আলোচনা করব, খাতায় লিখবা সবাই, নিজের নিজের খাতায় লিখবা সবাই। শাখা শাখা ও পত্রক দ্বারা উপস্থাপন। শাখা ও পত্রক দ্বারা উপস্থাপন, এটা কিন্তু পরীক্ষায় আসে মেয়েরা, মনে রাখো, শাখা ও পত্রক দ্বারা উপস্থাপন। আবারও বলছি, শাখা ও পত্রক দ্বারা উপস্থাপন। দেওয়ার পর লিখো স্টেম and leaf diagram.
আচ্ছা, আমরা এখন আলোচনা করব স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম। এটা কিন্তু পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট। স্টেম এন্ড লিফ যারা বায়োলজি পড়ছে তারা বোধহয় জানো, স্টেম মানে হলো কাণ্ড আর লিফ মানে হলো পাতা। তা আমি এখানে পত্রক লিখেছি আর কি, একটু সাধু ভাষা ভাব। শাখা ও পত্রক, অর্থাৎ স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম। ডায়াগ্রাম মানে হলো কিন্তু চিত্র বলে আর কি। যাই হোক, এখানে ডায়াগ্রাম অর্থ বোঝাচ্ছি যে আমরা একটা তালিকা করব এটা। তাহলে আমরা নতুন নাম শিখলাম, বলো কি? স্টেম এন্ড লিফ বা শাখা পত্রক দ্বারা লিফ উপস্থাপন। ডায়াগ্রাম। হ্যাঁ, এখন প্রশ্ন হলো, তোমরা প্রশ্ন করতে পারো যে শাখার পত্রক যেটা আছে এটা কিসের বিকল্প? গণসংখ্যা সারণীর বিকল্প। অর্থাৎ গণসংখ্যা সারণী যেমন আমরা র ডাটা থেকে গ্রুপ ডাটা করি, এটাও এক ধরনের গ্রুপ ডাটা। অর্থাৎ আমরা এখানেও আমরা একটা গ্রুপ ডাটা করতে যাচ্ছি, তবে ওয়েটা ডিফারেন্ট, দ্যাট ইজ কল্ড স্টেম এন্ড লিফ। আর বোধহয় তোমরা জানো লিফ প্লুরাল হলো লিভস, তাই না? আমরা যখন অনেকগুলো পাতা থাকবে তখন আমরা বলবো লিভস, প্লুরাল। আচ্ছা, স্টেম এন্ড লিফ নিয়ে বায়োলজির থেকে ধার নিলাম, কিন্তু এখানে বায়োলজির কিন্তু থাকবে না কিছু। যারা পড়ে আসছো তারা বোধহয় জানো জবা ফুল, হিবিস্কাস রোজা সাইনেসিস, অথবা রানা টাইগ্রিনা, ওই রকম না। ফেরিটিমা পেস্তোমা মানে কেচোর বৈজ্ঞানিক নাম, ওগুলো কিন্তু না, কিচ্ছু না। জাস্ট স্টেম এন্ড লিফ বলতে আমরা বোঝাচ্ছি এখানে শাখাপত্র, অর্থাৎ একটা গণসংখ্যা সারণীর বিকল্প ওয়ে। তবে এটা মডার্ন ওয়ে, এটা একটা আধুনিক পদ্ধতি। তাহলে স্টেম এন্ড, হ্যাঁ বলো। আচ্ছা, স্টেম এন্ড লিফের ক্ষেত্রে আমরা যেটা করব মেয়েরা, একটু দেখো অঙ্কটা অনেক সোজা, খালি সোজা না, অনেক সোজা। স্টেম বলতে কাণ্ড বোঝাচ্ছি, আর লিফ বলতে আমি পাতা বোঝাচ্ছি। দেখো, প্রয়োজন হলে লিখতে পারো। মনে করো আমি একটা র ডাটা দিলাম 21, 35, 42, 11, 19 এটসেট্রা, এরকম একটা র ডাটা দিলাম। দেখো তো মেয়েরা, আমি যে ডাটাটা দিলাম এটা কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলো তো? দুই অঙ্ক দুই অঙ্ক বিশিষ্ট। দুই বিশিষ্ট। অঙ্ক বিশিষ্ট। আচ্ছা, এখানে 21 লিখছি, 21 এর দশক স্থানের অঙ্ক কত? 2 2। আর একক স্থানের অঙ্ক কত? 1। 2 একক স্থানের অঙ্ক কিন্তু 1। একক দশক এইভাবে পড়তে হয় না, আরবির মতো উল্টা পাশে করতে হয়, একক দশক শতক। তাহলে মনে রাখবা, আমরা যখন বাস্তবে, হ্যাঁ বাস্তবে যখন আমরা অঙ্ক করব তখন এটাকে শাখা, এটা হলো শাখা বা স্টেম। আচ্ছা, দরকার নেই, শাখা লিখলাম আর এটা লিখলাম হলো পত্র। আচ্ছা মেয়েরা, দুই অঙ্ক বিশিষ্ট যদি সংখ্যা হয় তাহলে প্রথম মানে দশক স্থানের অঙ্কটা শাখায় নিতে হবে। যেমন এখানে দেখো তো, 10 থেকে 19-এর মধ্যে কোনো সংখ্যা আছে? আছে। 10 থেকে 19-এর মধ্যে সংখ্যা থাকলে একটা আমরা শাখায় লিখলাম। আমি আবারও বলবো, যারা বোঝো নেই একটু পরেই বুঝবা। যেমন 20 থেকে 29-এর মধ্যে যদি সংখ্যা থাকে তাহলে এখান থেকে আমরা দুইটা শাখায় লিখলাম। 30 থেকে 39-এর মধ্যে থাকলে দশক স্থানের অঙ্কটা এখানে লিখলাম। অর্থাৎ তাহলে মেয়েরা দেখো, যদি 70 থেকে 79-এর মধ্যে থাকে তাহলে আমরা এই শাখায় কোনটা লিখবো? 7। থ্যাংক ইউ। আবার যদি মনে করো প্রশ্ন হলো স্যার 3 অঙ্ক বিশিষ্ট যদি হয়, সেটা আমি পরে আসতেছি, আগে 2 অঙ্ক সোজা তো এটা নিয়ে আলোচনা করি। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কত থেকে কত? 10 থেকে 99 পর্যন্ত, তাই তো? তাহলে 10 থেকে 99 পর্যন্ত যে কোনো এই সংখ্যার ক্ষেত্রে আমরা দশক স্থানের অঙ্কটা সবসময় শাখায় নিব, আর একক স্থানের অঙ্কটা আমরা পত্রকে লিখবো। দেখো 21, 21-এর তাহলে 21-এর এই 2 বরাবর আমাকে লিখতে হবে কত? 1। 35, 3 বরাবর লিখতে হবে কত? 5। 42, এটা লিখি নেই আমি, তাহলে 4 বরাবর লিখবো কত? 2। 11, তাহলে 1 বরাবর লিখবো কত? 1। 19, 1 বরাবর, তাহলে এখানে এটা কমা দেওয়া যায়, কেউ দেয় কেউ দেয় না, এখানে লিখবো কত? 9। এইভাবে। তারপরে যদি কথার কথা এখানে যদি আবার থাকে 15, তাহলে এই 15 1 বরাবর কত লিখবো? হলো 5। তাহলে কি দাঁড়ালো জিনিসটা মেয়েরা? অর্থাৎ 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে আমরা দশক স্থানের অঙ্কটা শাখায় লিখলাম, আর একটা করে টালি চিহ্ন আগে দিতাম না, টেলি চিহ্ন না দিয়ে এখন ওই একক স্থান, যেমন 21-এর জন্য লিখলাম 1, 35-এর জন্য লিখলাম 3 বরাবর কত? 5, 42-এর জন্য বললাম 4 বরাবর কত? 2, 11-এর জন্য লিখলাম 1 বরাবর কত? 1। এইভাবে। অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে যে দশক স্থানের অঙ্কটা শাখায় লিখলাম,
আর বাদ বাকিগুলো আমরা এই ট্যালির দেওয়ার মতো একক স্থানের অঙ্কটা এখানে লিখে দিলাম। আমরা কি বুঝতে পারছি মেয়েরা? জি স্যার। স্ট্রিম এন্ড লিভ কিন্তু খুবই জি, স্যার। সোজা। আমার হাতে কিন্তু আর 10 মিনিট সময় আছে, ঝটপট একটু লিখো, একটা অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে, ঝটপট লিখো। নিম্নলিখিত তথ্যটিকে মেয়েরা আমি কি বলতে পারবো তথ্যগুলোকে? না নো স্যার, কারণ তথ্য কারণ নিজেই তথ্য তো প্লুরাল। নিজেই প্লুরাল, তাই তো? এই জন্য আমি এখানে বললাম নিম্নলিখিত তথ্যটিকে। নিম্নলিখিত তথ্যটিকে নিচে রোমান 1 দেওয়ার পর লিখো, নিচে রোমান 1 দেওয়ার পর লিখো শাখা এবং পত্রকে উপস্থাপন করো। শাখা এবং পত্রকে উপস্থাপন করো। নিম্নলিখিত তথ্যটিকে শাখা এবং পত্রকে উপস্থাপন করো। 1 নম্বর, শাখা এবং পত্রকে উপস্থাপন করো। আচ্ছা, জি স্যার, নাম্বার 2 লিখেছি। দেওয়ার পর লিখো শাখা এবং পত্রক হতে শাখা এবং পত্রক হতে একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করো। শাখা এবং পত্রক হতে একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করো। শাখা এবং পত্রক হতে একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করো। শাখা জি এবং স্যার, পত্রক হতে লিখেছি। একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করো। এবার কিন্তু আমি ডেটাগুলো দিব, কিছুটা লিখবো আর কিছুটা তোমরা আমি মুখে বলবো, তোমরা লিখবা। আচ্ছা, মানগুলো বলা শুরু করলাম। মানগুলো প্রথমটা লিখা হলো 36, 47, 28, 12, 39, 46, 51, 45, 72, সরি এটা বেশি হয়ে গেল, বড়। আচ্ছা দেই 62, 60, 25, 19, 33, 28, 44, 56, 39, 22, 37, 20, 36, 49, 57, 68। যাক, এই কয়েকটা থাকলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 21 22 23 24টা মান থাকলো। হ্যাঁ, তাহলে মেয়েরা আমরা এখানে কয়টা মান দিলাম? 24টা, ঠিক আছে কি? 24টা। হ্যাঁ। জি স্যার। এখান থেকে আমাদের দুইটা কন্ডিশন আছে, একটা হলো শাখা পত্রকে উপস্থাপন, তারপরে বাদ বাকিগুলো তো থাকলোই। মেয়েরা খুব সময় কম, একটু দ্রুত লিখিও, আমার হাতে খুব বেশি সময় নেই। তাহলে মেয়েরা সমাধান দেওয়ার পর লিখো, সবাই খাতায় লিখো। সমাধান দেওয়ার পর লিখো দেয়া আছে সর্বোচ্চ মান, এটা না বের করলেও হয়, তবু আমরা একটু বের করলাম। সর্বোচ্চ মান সমান সর্বোচ্চ মান কত দেয়া আছে বলো তো? perhaps 68, ওকে? 68. হ্যাঁ 68, perhaps 68, এই লাস্ট লাইন। তো হাইয়েস্ট ভ্যালু কত? 68। আচ্ছা, এবং সর্বনিম্ন মান লোয়েস্ট ভ্যালু কত আছে দেখো? perhaps 12। 12. আচ্ছা, সর্বনিম্ন মান 12। বাস, শেষ, এই পর্যন্তই শেষ। তারপরে নিচে লেখো প্রদত্ত তথ্যটিকে
নিম্নে শাখা এবং পত্রকে উপস্থাপন করা হলো। নিম্নে শাখা এবং পত্রকে উপস্থাপন করা হলো। প্রদত্ত তথ্যটিকে নিম্নে শাখা ও পত্রকে উপস্থাপন করা হলো। বলার পর আমি কিন্তু বুঝে ফেললাম মেয়েরা, ডাটা কিন্তু তোমাদের কাছে থাকতে হবে। আচ্ছা মেয়েরা তোমার রোল নাম্বারটা কিন্তু চেক বক্সে দিয়ে দিবা। আচ্ছা আজকে পার্টিসিপেন্ট ভালো 52, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা এবার মেয়েরা শাখা পত্রকের জন্য তিনটা কলাম ন্যাচারালি করা হয়, দুটো কলাম হলেই হয়, তবে সাধারণত তিনটা কলাম হলে ভালো হয়। স্যার আমরা প্রথমে লিখলাম শাখা একটা কলাম, তারপরে আরেকটা দিলাম হলো বড় করে কলাম পত্র, আর কেউ কেউ গণসংখ্যা দেয় কেউ কেউ দেয় না, যদি ইচ্ছা হয় দিও নাহলে দিও না। এই থার্ড কলামটা নট ম্যান্ডেটরি, যদি মনে চায় দিও নাহলে দিও না। তাহলে আমরা শাখা শুরু করব। মেয়েরা দেখো প্রথমে আমরা শুরু করি, সবগুলোই কি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা? জি জি স্যার স্যার। জি তাহলে স্যার। দেখো তো 10 থেকে 19-এর মধ্যে কোনো সংখ্যা আমাদের ডেটার মধ্যে আছে? জি স্যার আছে। আছে। জি স্যার আছে। তাহলে ওখান থেকে আমরা কালেক্ট করলাম দশক স্থানের অঙ্ক কত? 1। জি স্যার আচ্ছা এবার জি বলো তো স্যার। 20 থেকে 29-এর মধ্যে কোনো মান আছে? জি জি স্যার। স্যার। স্যার আছে। তাহলে জি ওখান থেকে স্যার। কালেক্ট করলাম কত? 2। 2 সিরিয়ালি করতে হবে কিন্তু, অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং, এখানে অ্যাসেন্ডিং অর্ডার করতেছি আমি, ছোট থেকে বড়ই কিন্তু করতে হয় ন্যাচারালি। আচ্ছা এরপর দেখো তো 30 to 39 কোনো মান আছে? জি জি স্যার স্যার আছে। আছে। তাহলে ওখান থেকে কত Yes, নিলাম? sir. 3। 4-এর ঘরে কি মান আছে? জি জি স্যার। স্যার। স্যার আছে। 4 নিলাম। জি স্যার। 5-এর ঘরে মান আছে? জি স্যার। তাহলে 5 স্যার নিলাম। 6-এরও আছে। 6-এরও আছে, 6ও নিলাম। মেয়েরা আমার কিছুক্ষণের মধ্যে কিন্তু সময় শেষ হবে, যতটুকু বাকি থাকবে এটা হোমওয়ার্ক থাকবে কিন্তু মেয়েরা, আগে বলে নিলাম। জি স্যার। 36, স্যার 36টা কেটে দাও, নিজের খাতায় কেটে দাও। 36টা কাটলাম, বলো তো স্যার। কোন বরাবর লিখবো? 3 বরাবর। কত লিখবো এখানে? 6। পত্রকে কত লিখবো? 6। ঠিক আছে কি? ওকে স্যার। এটা কি সবার বুঝতে স্যার পারছো? 6 কেন 36 এর লিখলাম? 6, ওই যে 3 তো আগেই নিয়ে নিছি আমরা, আর বাকি থাকলে হলো লিপের জন্য কত? 6, একক স্থানের অঙ্কটা। পরেরটা দেখো বুঝবা, 47। 47-এর 4 বরাবর কত লিখবো বলো তো? 7। থ্যাংক ইউ। এ কে যেন খুব সুন্দর কথা বলতেছো, কে বলতেছো? স্নেহা? জি স্যার। ভালো, স্যার thank আমিও you। যে বলছো তাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আচ্ছা এটা অনেক ভালো লাগতেছে, তোমরা কিন্তু ভালো বুঝতেছো। Sir. থ্যাংক ইউ, আই এম সো হ্যাপি, আই এম সো হ্যাপি, থ্যাংক ইউ। ইন কেস অফ 28 কেটে দিলাম, তাহলে 2 বরাবর কত লিখবো বলো তো? 8 8। বাহ। 12, 1 বরাবর কত লিখবো? 2 39, 3 বরাবর কত লিখবো? 9। 9। এখানে কেউ কমা দেয় কেউ দেয় না, দিও না, কমা দিও না, সারা পছন্দ করে না, থাক। 46, 46 তাহলে 4 বরাবর কত লিখলাম? 6। আচ্ছা এইভাবে আমার কাছে আর ডেটা নেই, আমি মুছে ফেলছি, বাকিটা তোমরা নিজেরাই করো, ঝটপট করো। একটা করে কাটবা, একটা করে ডিজিট গুলো লিখবা, একক স্থানের অঙ্কটা লিখবা। সময় কিন্তু শেষ, মেরে আর 1 মিনিটের মধ্যে শেষ হবে। স্যার এই- স্যার হ্যাঁ, শেষ বলো। করো। স্যার আমাদের ক্লাসের আয়েশা আহমেদ নামে একটা মেয়ে সাডেন ওয়াইফাই কানেকশনের প্রবলেমের জন্য ক্লাস থেকে ক্লাস জয়েন করতে পারতেছে না। আবার এখন সে তো রোল প্রেজেন্ট দেয়নি, এখন তার রোলটা তার রোলটা স্যার। তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও। স্যার অসুবিধা আমার নেই, একটা দিয়ে দাও। কোশ্চেন আছে, যদি পত্রক মানে একই সংখ্যাটা অঙ্কটা 2 বার আবার আসে লিখবো, তখন? ধরো কথার কথা 47 আর একটা থাকলো, তাহলে এখানে এই যে 6 এর পাশে 7 লিখবো। আবার Okay, ধরো sir. 28 আরো একটা থাকলো, তখন এই 8 বরাবর আর একটা 8 লিখবো। ওকে স্যার। মেরা সময় কিন্তু শেষ, বাকিটা কিন্তু শেষ। অঙ্কটা কিন্তু শেষ শেষ হয় নাই। হয়েছে। মেরা অঙ্ক কিন্তু শেষ হয় নাই, বাকিটা কিন্তু আমরা নিজ দায়িত্বে শেষ করবো। এরপরে কিন্তু কন্টিনিউ, টু বি কন্টিনিউ, আগামী দিন কিন্তু আমি এখান থেকে আবার শুরু করবো মেরা। স্যার এফআই এর একটা বলে দেন। এফআই মানে কয়টা মান আছে এখানে? এই লাইনে তুমি যেমন 2 লিখছি, এই পাশে কয়টা মান আছে? স্যার এখানে 2টা মান আছে। তাহলে এখানে জি, স্যার। গণসংখ্যা লিখলেন 2, তাহলে 2 বরাবর কয়টা মান আছে? স্যার 2 বরাবর 5টা মান আছে। তাহলে 5